সেতুর সাথে নিচে নেমে দেখি টেবিলের এক কোনায় রিয়া বসে নাস্তা করছে আর তিনজন মেয়ে মিলে রিয়াকে খাবার দিচ্ছে। সেতু আমাকে ইশারা করে বলল, আপনি গিয়ে রিয়ার পাশে বসে পড়েন। মনে মনে চিন্তা করলাম রিয়ার মন এখন ভালো না, ওর পাশে না বসাই ভালো। আমি চুপটি করে সেতুর পাশের চেয়ারে বসে পড়লাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচু করে নিল। সেতু মুচকি হাসি দিয়ে বলল, আমি কি তোমার খাবার বেড়ে দিব? আমি চুপচাপ সামনে থেকে খাবার নিয়ে খেতে লাগলাম। হঠাৎ করে রিয়ার চাচি এসে বলল, রিয়া মা, তুই নাকি জনিকে আসতে বলেছিস? রিয়া মাথা ঝাঁকিয়ে বলল, জি চাচি। আমি আস্তে করে সেতুকে বললাম, এই জনিটা আবার কে? সেতু আমাকে আস্তে করে উত্তর দিল, এই জনি হলো রিয়ার ক্রাশ। আসলে পরে দেখিও, কুত্তার মতো চেহারা, কিন্তু ওর যেই শরীর, তোমাকে এক আঙ্গুল দিয়ে ঘুষি দিলে তুমি একেবারে শেষ। আমি একটু ভাব দেখিয়ে বললাম, তুমি হয়তো আমাদের সম্পর্কে জানো না, আমাদেরও কিন্তু আলাদা একটা স্পেশাল শক্তি আছে। ও যদি আমাকে ঘুষি দেয় আমি কি ছেড়ে দিব নাকি? আমার কথা শুনে সেতু সবার সামনে হাসতে লাগলো। এখন লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, কেন যে নিজেকে বীরপুরুষ বলতে গেলাম। রিয়া সেতুর দিকে চোখ ঘুরিয়ে বলল, এই তোর কি হয়েছে? এভাবে পাগলের মতো হাসছিস কেন? সেতু আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো নাকি? আমি ইশারায় বললাম, প্লিজ এসব কথা বলো না, তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। সেতুর মা আমাদের সবাইকে থামতে বলে রিয়ার পাশে বসে বলল, জানিস রিয়া, তোর মার শেষ কথা ছিল আমি যেন তোর খুশির জন্য সবকিছু করি। আমি জানি তুই জনিকে আগে থেকেই পছন্দ করতি, কিন্তু এখন তো ওর বিয়ে হয়ে গেছে, তুই অযথা মন খারাপ করিস না। আমি তোর জন্য একটা রাজকুমার নিয়ে আসব, তুই দেখে নিস। রিয়া ওর চাচির কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, ওরা কখন আসবে? সেতুর মা একটু হতাশ হয়ে বলল, হয়তো কিছুক্ষণের ভেতরে। এইদিকে আমাকে সেতু বলল, কি এক মেয়ে, কুত্তার মতো চেহারা দেখে ক্রাশ খায়। আপুর কি এক চোখ আমি বুঝি না। সে যাই হোক, এখন তো ওর বিয়ে করা বউ আছে, কি জানি ও কি করে। আমি বললাম, সেতু তোমার আপুর মুখে একটা মায়া মায়া ভাব আছে, দেখেছো? আমার কথা শুনে সেতু মুখ বাঁকিয়ে বলল, বলেছে আপনাকে। কেন, আমার মুখে বুঝি মায়া মায়া ভাব নেই? মনে মনে বললাম, তোরে দেখলেই তো ডাইনি বুড়ির মতো লাগে। হঠাৎ করে কলিং বেল বাজতে শুরু করলো। সেতু উঠে দরজা খুলে দিতেই আমার থেকে দ্বিগুণ উঁচু একজন পুরুষ আর একটা মেয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ও হয়তো পরী হবে, আর জনি হয়তো জিন। তবে সেতুর কথাই ঠিক, ওর চেহারা অনেকটা বিশ্রী। একবার ওকে হয়তো কেউ সামনে থেকে দেখলে বেহুশ হয়ে যাবে। আবার এই ছেলেকে দেখে নাকি রিয়া ক্রাশ খায়। কিভাবে কি ভাই? ওদের দেখে রিয়া টেবিল থেকে উঠে ওদের সামনে গিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয় নাই তো জনি? জনি মুখ লম্বা করে ইয়া বড় একটা হাসি দিয়ে বলল, না রিয়া। আমি ওর হাসি দেখে বললাম, শালা কিভাবে হা করে, দেখে মনে হয় আমাকে আস্ত ওর মুখের ভেতরে ঢুকিয়ে নিবে। সেতু আমার কথা শুনে বলল, আরে আসতে বলো, আপু শুনলে কিন্তু মন খারাপ করবে। আমি আর কিছু বললাম না, সামনে তাকিয়ে রিয়ার কাহিনী দেখতে লাগলাম। জনি আর ওর বউ সোফায় বসার পর রিয়া জনির বউকে সরাসরি প্রশ্ন করলো, আমি যদি তোমার সতীন হই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? এই কথা বলতেই জনি আর ওর বউ বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে আমরা ভাবছি রিয়া একজন বিবাহিত জিনকে আবার বিয়ে করতে চায়। ছি, রিয়ার চাচি তো বলেই দিল, রিয়া তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলছিস? রিয়া ওর চাচির কথার উত্তর না দিয়ে জনিকে বলল, জনি তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তবে আমি সেটা প্রকাশ করি নাই। আর তুমি আমাকে কিছু না বলে কিভাবে বিয়ে করলে? এবার জনি মোটা কণ্ঠস্বরে উত্তর দিল, আপনি এখানকার রানী, আপনাকে বিয়ে করার ক্ষমতা আমার নাই, হয়তো সেই যোগ্যতা আমার আজও হবে না। দেখেন রিয়া, আমরাও ভালোবেসে বিয়ে করেছি, আমি চাই না আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। আমার থেকে এখানে আরো ভালো শত শত জিন আছে, আপনি তাদের কাউকে জীবনসঙ্গী করে নেবেন। তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিবেন। যদি এজন্য আমাকে ডেকে থাকেন তাহলে আমার করার কিছু নাই, আসি আমরা, এই চলো। এই কথাগুলো বলে জনি আর ওর বউ চুপচাপ দরজা দিয়ে বের হয়ে চলে গেল। রিয়া ধপ করে নিচে বসে পড়েছে। এখন একদম সবকিছু নীরব হয়ে গেছে, কোনো কথা নাই এখানে। আমি আস্তে করে টেবিল থেকে উঠে রিয়ার সামনে গিয়ে বললাম, এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার জন্য হাজার হাজার ছেলে পাগল, এজন্য আপনাকে বিশ্বসুন্দরী বলা হয়। আর আপনি কি না, যার কোনো চেহারা নাই, কি আর বলবো। আপনার পছন্দ যে এমন হবে এটা আমি জানতাম না। বিয়ে হবার পরেও তাকে বলেন বিয়ে করতে, ওর আবার কত বড় সাহস আপনার মুখের উপর কথা বলে। থাক, আমি কি বলবো, আমি এখানে মেহমান হয়ে এসেছি, আপনার পছন্দের মানুষ এমন হবে এটা আমি জানতাম না। ঠাস করে রিয়া আমার গালে দুইটা চড় দিয়ে বলল, তুই চাকর, চাকরের মতো থাকবি, আমার বিষয়ে নাক গলাতে আসবি না। আমার কি পছন্দ আর না পছন্দ সেটা কি তোকে বলতে হবে? 2 টাকার চাকর আবার আসছে আমার চামচামি করার জন্য। এখানে এসেছিস, চুপচাপ খাবি, ঘুরবি, না হলে আবার চাকর হয়ে কাজ করবি।
দ্বিতীয়বার যদি এমন কিছু বলিস না, তোকেও তোর মায়ের মতোই মেরে কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো। আসছে আমার পছন্দের কথা বলতে। তুই কি জানিস ভালোবাসা হয় মন থেকে, চেহারা দিয়ে আমি কি করব। রাগে রিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে। রিয়া চোখ মুখ লাল করে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে সেতুর মা দাঁড়িয়ে আছে, আবার সেতু এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী এতক্ষণ দেখছিল। আমার দিকে একবার তাকিয়ে সেতু ওর মাকে বলল, আম্মু আপু এটা কি করলো। সেতুর মা আমার কাছে এসে বলল, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইছি বাবা। আমার মেয়েটা ওর প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, কি করব বলো। বোঝালেও বুঝতে চায় না। আমি মুচকি হেসে বললাম, আসলে সব দোষ আমার চাচি, আমি যদি এখানে না আসতাম তাহলে এমন হতো না। আর রিয়া তো ঠিকই বলেছে, চাকর তো চাকরের মতোই থাকবে। সেতু এবার আমার পাশে দাঁড়িয়ে বলল, আপু তোমাকে এই কথা বলল কেন। আমি নিচে বসে বললাম, বলবো ঠিক আছে, তবে আমাকে কথা দিতে হবে এসব যেন কেউ জানতে না পারে। একটা কথা কি জানো সেতু, মানুষ বলে অভাবে নাকি স্বভাব নষ্ট। আর আমি নিজের মাকে খুনের অপরাধে জেলে যাই, সেই ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছি। আমার কি কপাল, তাই না। আর আজকে যাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিলাম সে আমাকে। সেতুর আম্মু আমার পাশে বসে বলল, বলো তো তোমার কাহিনী কি, আমি শুনতে চাই। আমি কথা দিচ্ছি এসব কথা কখনোই বাহিরে যাবে না। আন্টির দিকে তাকিয়ে এক এক করে আমার জীবনের সব কাহিনী বললাম। সব শুনে সেতুর আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কে বলেছে তোমার কেউ নেই, আমি আছি তো। আমি কি তোমার মায়ের মতো না। আজকে থেকে যখনই তোমার কিছু দরকার হয় আমাকে বলবে, নিজের মন মতো যা ইচ্ছা তাই করবে। কেউ যদি কিছু বলে তাহলে আমাকে বলবে, কেমন। পেছন থেকে সেতু বলল, আরে আমি আছি তো আম্মু, ওর কিছুই হবে না। আমি বললাম, এখান থেকে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দিবে। আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। আমার কথা শুনে সেতু আর সেতুর মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি কিছু ভুল বলে ফেলেছি। সেতুর আম্মু আমাকে ধমক দিয়ে বলল, এসব উল্টাপাল্টা কি চিন্তা করো, এখানে রিয়াই কি তোমার আপন, আমরা বুঝি তোমার কেউ না। বুঝেছি এখন তোমার মাথা গরম হয়ে আছে। সেতু ওকে রুমে নিয়ে আয়, আগে ঘুমিয়ে মাথা ঠান্ডা করো, ঠিক আছে। এই বলে সেতুর মা চলে গেল। সেতু আমার হাত ধরে বলল, আচ্ছা আপনার হাত এত ঠান্ডা কেন। আমি সেতুর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এভাবে এমন ফালতু ব্যবহার করো কেন, তুমি বুঝো না সেতু আমার এসব ভালো লাগে না। সেতু মুখ বাঁকিয়ে উপরে উঠতে উঠতে বলল, আমরা কি পৃথিবীর মানুষের থেকে কম সুন্দরী নাকি যে আমাদের পছন্দ হয় না। আমি বললাম, দেখো সেতু তুমি এখনো পিচ্চি একটা মেয়ে, এত কিছু বুঝবে না। সেতু দাঁড়িয়ে চট করে বলল, আপনি আজকে আমার সাথে এক রাত থাকেন, সকালে দেখবেন আমাদের কতগুলো বেবি হয়ে যাবে। চুপচাপ উপরে উঠতে উঠতে বললাম, কি এক পাগলের বাসায় আমি এসেছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজার বাইরে থেকে সেতু বলছে, ভালো করে ঘুমাও প্রিয়, আর আমি কিন্তু ছোট না, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো, আমি তোমার জন্য সবসময় তৈরি। আচ্ছা মানুষ জাতি কি এত সুন্দর হতে পারে। সেতুর কথা কানে না দিয়ে আমি শুয়ে থেকে রিয়ার কথা চিন্তা করছি। রিয়া কিভাবে আমাকে চড় দিতে পারলো, আমার কারণে ও এখানে বেঁচে ফিরে আসলো, আর আমাকে। জীবনে আর যাই করি কাউকে আর সাহায্য করব না। বিছানায় শরীর লাগাতেই কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে রিয়া কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে রিয়া বলল, সেই কখন থেকে তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার ঘুম ভাঙার খবর নাই। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে চুপচাপ উঠে দরজা দিয়ে বের হতে হতে বললাম, ম্যাম আসলে আমি সরি, আমি যে আপনার টাকার কেনা গোলাম এটা আমার মনে ছিল না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য কফি নিয়ে আসছি। রিয়া মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে, থাকে আমার কি। আমাকে বলে আমি নাকি 2 টাকার চাকর হয়ে তার সম্পর্কে কথা বলতে এসেছি। নিচে নেমে সরাসরি কিচেন রুমে চলে গেলাম। কিচেন রুমে গিয়ে তো আমি পুরাই বোকা হয়ে গেলাম। এখানে প্রায় 10 জনের মতো মেয়ে আছে, সব কয়টা মেয়ে মিলে রান্না করছে। এতগুলো মেয়ের ভেতরে আমি একা একটা নিরীহ ছেলে আসা ঠিক হয় নাই। আবার ওরা কিন্তু পরি, কখন যে আমাকে কি করে বসে। কেন যে সকাল সকাল রাগ দেখাতে গেলাম। আমাকে দেখে সব কয়টা মেয়ে দূরে চলে গেল। আমি বললাম, আমাকে শুধু কফি বানানোর জিনিসপত্রগুলো দেন। এটা বলতেই আমার সামনে সবকিছু আপনা আপনি চলে আসলো। আমি ঠান্ডা মাথায় কফি বানাতে লাগলাম। আমাকে কফি বানাতে দেখে পেছন থেকে একটা মেয়ে বলল, আপনি আমাদের এখানে মেহমান হিসেবে এসেছেন,